নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিবিসি অনলাইন তোমাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বাসুদেব। তোমরা দেখছো আমাদের জীবন বিজ্ঞান ক্লাস 10-এর পর্ব। তো আজকে আমরা আলোচনা করছি দ্বিতীয় চ্যাপ্টারের তৃতীয় পর্বের পরেরটা। আমরা তৃতীয় পর্বের পরে আমরা ডাইরেক্ট জননে চলে গেছিলাম, তাই আমাদের কোষচক্র পর্বটা মিস করে গেছিলাম। তার জন্য আমি এই পর্বটার নাম দিচ্ছি 3.1, কারণ 3-এর পরে 4 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা 4-এর ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি, তাই এটা নাম দিচ্ছি 3.1। তো এরপর আর একটা ভিডিও আসবে 3.2। সেই ভিডিওতে আমরা মোটামুটি আবার জননের আগে পর্যন্ত যা যা ছিল সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো সময় নষ্ট না করে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আলোচনা হচ্ছে কোষচক্র বা সেল সাইকেল। তো কোষ, তোমরা জানো কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠনগত কার্যগত একক, আর সাইকেল মানে হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে যেটা বারবার পুনরাবৃত্ত হবে। তো এখানে কোষ তৈরি হবে আবার বিভাজিত হবে। কি করে? ধরুন একটা কোষ আঁকছি আমি, এই একটা কোষ, এটা নিউক্লিয়াস। তো এই কোষটা প্রথমে বিভাজিত হবে, একটার থেকে দুটো হবে, তাই তো? তো ব্যাপারটা অতটাও সোজা না যে একটা থেকে বিভাজিত দুটো হয়ে যাবে, তার মধ্যে অসংখ্য প্রসেস আছে। যেমন সবাই সহ্য করার একটা উদাহরণ দিচ্ছি, যেমন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। তোমরা কি একেবারে সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ? তো তার জন্য তোমরা বই কিনছো, প্রিপারেশন করছো, নোটস নিচ্ছ, পড়াশোনা করছো, অভ্যেস করছো, তারপর সেগুলোকে বারবার প্র্যাকটিস করছো, তারপর তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক সেরকম একটা কোষও সঙ্গে সঙ্গে সে বিভাজিত হতে পারে না, তার মধ্যে অসংখ্য ভিতরে প্রসেস আছে। তার নিজেকে তৈরি করছে, তৈরি করার পর তারপরে তার বিভাজিত হচ্ছে। অর্থাৎ এর ভিতরে আরেকটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এই কোষটা প্রথমে আকারে বড় হবে, তারপরে বিভাজিত হবে। ঠিক আছে? তাহলে একটা কোষ প্রথমে হবে বিকাশ হবে, মানে বৃদ্ধি হবে, তারপরে বিভাজন হবে। এবার এই যে যারা বিভাজিত হলো এবং এরাও পরে বৃদ্ধি হবে, আবার এটা বিভাজিত হবে। ঠিক আছে? অর্থাৎ একটা কোষ প্রথমে বৃদ্ধি হবে, বিভাজিত হবে, আবার সেটা বৃদ্ধি হবে, বিভাজিত হবে, আবার বৃদ্ধি বিভাজিত হবে। অর্থাৎ বৃদ্ধি আর বিভাজনের মধ্যে একটা সার্কেল সৃষ্টি হচ্ছে বা একটা চক্র সৃষ্টি হচ্ছে। এই চক্রটাকে বলা হয় কোষ চক্র। তাহলে কোনো কোষের বৃদ্ধি এবং বিভাজিতর মধ্যবর্তী যতগুলি পর্যায় আছে সেগুলো একটা পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে কোষ চক্র। তো কোষ চক্র তোমাদের এত সহজভাবে বলেছি, এত সহজভাবে বলা যায় না, এর মধ্যে অনেক প্রসেস আছে। তো আমরা দেখতে পেলাম কি, যে বৃদ্ধি আর বিভাজনের মধ্যে দুটো পর্যায় আছে, তাই তো? তাহলে কোষচক্র দুটো পর্যায় আছে। যেমন বৃদ্ধি পর্যায়কে বলা হচ্ছে আই ফেজ বা ইন্টারফেজ, আর বিভাজনকে বলা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। তাহলে যে কোনো কোষচক্রের মধ্যে দুটো পর্যায় আছে, একটা হচ্ছে আই ফেজ আর একটা হচ্ছে এম ফেজ। ঠিক আছে? এবার আমরা আই ফেজ আর এম ফেজটাকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে কোষ চক্রে একটা কোষ ছিল, ঠিক আছে? এই কোষটা নিউক্লিয়াস, এবং এই কোষটা আমরা বললাম যে কি, যে কোনো কোষ সঙ্গে সঙ্গে প্রিপারেশান বিভাজনের জন্য নিতে পারে না, তার জন্য তাদের অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় বা তাদের অনেক কিছু জোগাড় করতে হয়। তো প্রথমে এই কোষটা প্রথমে নিজেকে আকারে বড় করবে, কেন আকারে বড় না করলে সেটা বিভাজিত হতে পারবে না। যেমন যে কোনো একটা জীব সে আকারে বড় হবে, তারপরে তাকে যদি আমি দুভাগে ভাগ করি তবে সেটা দুটো সমান ভাগে ভাগ হবে। তাই জন্য এটা ফার্স্টে আকারে বড় হবে। ঠিক আছে? আকারে বড় হবে, এর মধ্যে অনেক কিছু তৈরি হবে। যেমন যখন তোমরা জানো যে একটা ছোটো বেবি যখন তৈরি হয় কোনো মাতৃদেহ থেকে, থেকে প্রথমে অনেক খাবার খায়, তার মধ্যে অনেক বিক্রিয়া চলে পেটের মধ্যে, তারপরে তার মধ্যে অনেক রকম বিক্রিয়া করার পরে সেই ভ্রূণের মধ্যে অনেক কিছু তৈরি হয়, তার মধ্যে হাত পা সব কিছু তৈরি হয় আস্তে আস্তে। ঠিক সেরকম কোষের মধ্যে অনেক কিছু তৈরি হয়। এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে অসংখ্য, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম অনেক কিছু তৈরি হয়। ঠিক আছে? এর মধ্যে অসংখ্য ছোটো ছোটো কণা কোষসমূহ তৈরি হয়। ঠিক আছে? ঠিক আছে? তো এবারে এই মোটামুটি সাধারণত যা যা দরকার ছিল সেইগুলোকে তৈরি করে ফেলেছে। ঠিক আছে? কিন্তু সব কিছু তৈরি করার ফলে সবথেকে যে মেন অংশ, যেটা তৈরি না হলে কোনো জীবের মধ্যে তার বৈশিষ্ট্য যাবে না, অর্থাৎ ডিএনএ তৈরি করছে সেকেন্ড ফেজে। অর্থাৎ এর মধ্যে যা কোষ অঙ্গ ছিল সেটা তো আছেই,
তার সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক ডিএনএ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পর্যায়ে হচ্ছে কোষ অঙ্গাণু তৈরি হয়েছে, আর দ্বিতীয় পর্যায়েতে ডিএনএ তৈরি হয়েছে। এবার এই ডিএনএগুলো তৈরি হওয়ার সঙ্গে কখনো কখনো সেটা ভেঙে যায়, বা কোষ অঙ্গাণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে করতে ভেঙে যায়। অর্থাৎ সেগুলোকে আবার চেক করে নেয় যে কী কী ভেঙেছে, সেগুলোকে আবার ঠিক করার জন্য আবার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা যেগুলো পুরনো হয়েছে সেগুলোকে আবার রিচেক করে নেয়। ঠিক আছে, চেক করে নেয় বা রিপেয়ার করে নেয়। ঠিক আছে, তাহলে এই পুরো তিনটে দশাকে একসাথে বলা হচ্ছে আই দশা বা আই ফেজ বা ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজ দশার মধ্যে তিনটে পর্যায় আছে। একসময় কোষ প্রথমে বড় হবে, বড় হয়ে তার মধ্যে যে কোষ অঙ্গাণু তৈরি হবে তাকে আমরা বলছি G1 দশা। এটা G1 দশা। এবারে G1 দশার মধ্যে সব কোষ অঙ্গাণু তৈরি করার পর তারপরে তারা ডিএনএ তৈরি করবে। সেই ডিএনএ তৈরি করা বলছে এস দশা বা সংশ্লেষ দশা। আর ডিএনএটাকে মেরামত করার জন্য যদি বাই চান্স ভেঙে যায় আর কোষ অঙ্গাণু ভেঙে যায়, সেগুলোকে আবার নতুনভাবে রিচেক করে তৈরি করবে, সেটা হচ্ছে G2 দশা। তাহলে আমরা দেখলাম যে আই ফেজের তিনটে দশা আছে, G1, S, G2। তোমার জানা দরকার যে তাহলে G0 দশা কি। G0 দশা হচ্ছে দেখো যখন G1 দশাতে আসছে বা G2 দশাতে আসছে, যখনই কোনো একটা দশাতে আসছে তখন সে এর পরেতেই যাবে তারা মাইটোটিক দশা, অর্থাৎ এম ফেজে। এম ফেজ মানে কি বিভাজন দশায় যাবে। বিভাজন দশায় যেতে গেলে তাদের যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে সে বিভাজন দশায় যেতে পারবে না। এর জন্য সে কখনো কখনো এই G1 দশাতেই, ঠিক আছে, সে কখনো কখনো নিজেকে পজ করে নেয়, পারলে নিজেকে আটকে রাখে কিছুক্ষণের জন্য। সেই দশাকে বলা হচ্ছে G0 দশা। তাহলে G0 দশা কিছুই না, এটা হচ্ছে একটা বিশেষ অবস্থাতে G1টা পজ হয়ে যায়, মানে আটকে থাকে। তখন সে আবার শুরু করে, তখন সেই দশাটাকে বলছে G0 দশা। তো G0 দশা সাধারণত লোহিত রক্তকণিকায় দেখা যায়। তো আমরা মোটামুটি আই ফেজটা শেষ করে ফেললাম। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপ, আই ফেজ থেকে যাবো এম ফেজে। তাহলে আই ফেজে কী কী দেখলাম যে আমাদের পরীক্ষার জন্য যা যা দরকার ছিল, অর্থাৎ কোষের বিভাজনের জন্য যা যা দরকার ছিল সব কিছু সে পেয়ে ফেলেছে, অর্থাৎ তার মধ্যে বৃদ্ধিটা পুরোপুরি কমপ্লিট। তাহলে এইটা গেল আমাদের। এবার এখান থেকে শুরু হবে আই ফেজ দশা, মানে এম ফেজ দশা, মানে বিভাজন হবে। তো প্রথমে কি হবে, এবারে আমরা চলে যাচ্ছি এম ফেজে, মানে মাইটোটিক দশায়, এম ফেজ। তাহলে এম ফেজেরও চারটে ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো ব্যাপারগুলোকে আমি তোমাদের প্রথম দিয়ে বলে দিচ্ছি। তো প্রথমে কি হবে, প্রথমে আমি প্রোফেজ সম্বন্ধে বলছি। তো প্রথমে কোষটা প্রথমে যা যা ছিল সব আকারে সব কিছু যা যা তৈরি ছিল সব সিস্টেম মিলে তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা জল বাইরে বার করবে। এর মধ্যে অনেক তরল পদার্থ সেটাকে বাইরে করবে, ফলে নিউক্লিয়াসটা, আমি কোষটা আঁকছি কিন্তু আসল ব্যাপারটা নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। ঠিক আছে, তো এই নিউক্লিয়াসটা আকারে যা যা ছিল সব ঠিক আছে, জলটাকে বাইরে বার করবে। জলকে বাইরে বার করলে কী হবে, এর ভিতরে যেই নিউক্লিয়, তোমার আমরা জানি যে নিউক্লিয় অনেক জালিকা আছে, সেইগুলো আস্তে আস্তে গুটিয়ে যাবে। গুটিয়ে এরা ক্রোমাটিড তৈরি করবে। হ্যাঁ, ক্রোমাটিড, তোমরা জানো যে ক্রোমাটিডগুলো যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করে, অর্থাৎ ক্রোমাটিড তৈরি করবে। ঠিক আছে, আরেকটা কাজ কী করবে, এখানে দেখো নিউক্লিয়ার যে পর্দা আছে সেটা আস্তে আস্তে ছোটো ছোটো করে ভেঙে যাবে অংশে। এগুলো তো প্রোটিন অংশগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, অর্থাৎ নিউক্লিয় পর্দার অবলুপ্তিটা স্টার্ট হবে, শেষ হবে না, স্টার্ট হবে। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো অংশে ভেঙে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোফেজ দশা বা পি ফেজ বা প্রোফেজ দশা বলছি। এরপরে শুরু হবে পরের দশা, অর্থাৎ মেটাফেজ। মেটাফেজে কী হবে, এবার এই ক্রোমাটিডগুলো নিজের মধ্যে যুক্ত হয়ে, এই একটা ক্রোমাটিড একটা যুক্ত হয়ে দেখবেন এক্স, অর্থাৎ ক্রোমোজোমের আসল যে আকার সেটা নেবে। আমি দুটো আঁকছি, মানুষের ক্রোমোজোমে 46টা ক্রোমোজোম থাকে, তোমরা জানো যে একটা নিউক্লিয়াসের মধ্যে, তো অনেক কটা থাকবে, কিন্তু এক্স আকৃতির এরকম বিশিষ্ট তৈরি হবে। এগুলো একটা ক্রোমাটিড ছিল, দুটো মিলে গিয়ে এরকম ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং এগুলো শুধু সৃষ্টিই হবে না, বরঞ্চ এরা
এদের মধ্যে আর সেন্ট্রোজোম থাকবে, সেই সেন্ট্রোজোম এখান থেকে একটা অ্যাস্ট্রাল রশ্মি বার করবে, অ্যাস্ট্রাল রশ্মি বার করে বার করিয়ে ঠিক যেরকম পৃথিবীর যেরকম বিষুব অঞ্চল আছে ওরকম এরা বিষুব অঞ্চল মতো তৈরি করবে। আর এখানে ঠিক এরা এই বিষুব অঞ্চলের মধ্যে এগুলো আটকে যাবে। কেমন করে আটকাবে দেখে নাও। ধরে নাও এরকম একটা তোমার বিষুবরেখা বা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করেছে। এখানটায় ক্রোমোজোম যে এক্স ছিল, মানে ক্রোমোজোম যেটা ছিল এর যেখানে সেন্ট্রোমিয়ার ছিল, এই সেন্ট্রোমিয়ারটা ঠিক এর মাঝখানে যুক্ত হবে। আর এর সাইডে দুটো করে এর হাত বেরিয়ে থাকবে, মানে ক্রোমাটিডগুলো বেরিয়ে থাকবে। ঠিক আছে, এরকমভাবে সবাই সজ্জিত হবে। একটা জিনিস জেনে রাখবে যে এরা ভেতরের দিকে ছোট হাতটা থাকবে আর বড় থেকে বাইরের দিকে বড় হাত থাকবে। তোমরা যেটা যে ক্রোমোজোমগুলো এরকম দেখতে হয়, তো এই ছোটো হাতটা ভেতরের দিকে থাকবে আর বড় হাতটা বাইরের দিকে থাকবে। এইভাবে দুটো সেজে থাকবে। ঠিক আছে, তো এইভাবে একটা প্লেটের মধ্যে এটা ভেসে থাকবে। তো মেটাফেজেই সবচেয়ে ভালো ক্রোমোজোমগুলোকে দেখা যায়। ঠিক আছে, তো মেটাফেজে আমরা দেখলাম যে ক্রোমোজোমগুলো ঠিক নিজের মতো সব যেমনভাবে সাজার দরকার সেভাবে সেজে আছে, এক্স আকৃতি বিশিষ্টভাবে সেজে আছে। তো এবার চলে যাচ্ছি আমরা অ্যানাফেজে। তো অ্যানাফেজে কী হবে, আমরা দেখলাম যে এই কোষটা ছিল, এখানে তোমার সেন্ট্রোজোম ছিল, এখানে বিষুব অঞ্চল সবগুলো গঠন করলো। ঠিক আছে, আর এখানে ক্রোমোজোমগুলো আটকে ছিল। তো এই যে ক্রোমোজোমগুলো আটকে ছিল এবং এরা মাঝখান থেকে বিভাজিত হয়ে একটা উপরের দিকে যাবে, একটা নিচের দিকে যাবে। কেরকম করে যাবে দেখে নাও, আমি সোজা করে আঁকছি। ধরে নাও এই ক্রোমোজোমটা এরকম ছিল, ক্রোমোজোমটা ছিল এবং এই অংশটা এই ভি আকৃতি যেতে পারছো, এই ভিটা নিচের দিকে যাবে আর এই উল্টো ভি যেটা আছে সেটা উপরের দিকে যাবে। অর্থাৎ ঠিক দেখতে এরকম হবে। দুটো ক্রোমোজোম দেখা যাচ্ছে, ক্রোমোজোম এরকম ধরো এক্স আকৃতি যেটা আছে, এক্স আকৃতি, তো এটা এইভাবে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিটা উপরের দিকে চলে যাচ্ছে আর এই ভিটা নিচের দিকে চলে যাচ্ছে, মানে দুটো আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বেরিয়ে গেলে যাওয়ার পর তাহলে কী হবে, সেটা এরকম দেখতে হবে। আর দেখতে এরম চলে যাবে আর দেখতে এরম চলে যাবে। ঠিক আছে, এইভাবে সবাই আলাদা হয়ে যাবে। তাহলে এই ভি শেপগুলো উপরে চলে যাচ্ছে আর এই ভি শেপগুলো নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক হাফ হাফ করেই যাবে, যদি 10টা থাকে 5টা উপরে 5টা নিচে যাবে। ঠিক আছে, এই ধরনের চলনকে অ্যানাফেজীয় চলন বলা হয়, কারণ যেহেতু এটা অ্যানাফেজ দশায় চলছে। ঠিক আছে, তো আমরা অ্যানাফেজ দশায় কী কী ঘটলো দেখে নিলাম। এবার লাস্ট স্টেপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কী হবে, প্রোফেজে যা হয়েছিল ঠিক উল্টোগুলো হবে। প্রোফেজে কী কী হয়েছিল, নিউক্লিয় পর্দা ভেঙে গেছিলো, তারপরে ক্রোমাটিনগুলো গুটিয়ে গেছিলো, ঠিক এখানে উল্টোগুলো হবে। তো এখানে এই হাফ পার্টটা আলাদা আবার নিউক্লিয় পর্দা মানে চলে আসবে। তো এর ভিতরে যা যা ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো থাকবে আর এখানেও নিউক্লিয় পর্দা চলে আসবে, এখানেও ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাবে এবং জলগুলো আবার ঢুকে যাবে, জলের মধ্যে আবার ঢুকে ফুলে যাবে। ফুলে যাওয়ার ফলে কী হবে, এগুলো আবার ছেড়ে যাবে, এগুলো আবার জালিকা হয়ে যাবে, এগুলো আবার জালিকা হয়ে যাবে। আবার এখানে নিউক্লিওলাস চলে আসবে, এখানেও নিউক্লিওলাস চলে আসবে। ফলে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিওলাস অর্থাৎ নিউক্লিয়াস তৈরি হবে। তো এইভাবে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াস থেকে কীভাবে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও তোমরা বইটা একবার চেক করে নেবে, আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এই পুরো পদ্ধতিতে বলা হচ্ছে এম ফেজের একটা পার্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কেন বলা হচ্ছে, এটাকে নিউক্লিওলাস বিভাজিত হচ্ছে, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। ঠিক আছে, একে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো মাইটোটিক ফেজের পার্ট 1টা হয়ে গেল, এবার হচ্ছে পার্ট 2টা অর্থাৎ সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে আমরা কী দেখলাম, যে একটা কোষদের মধ্যে দুটো নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এবার নিউক্লিয়াসটা দুরকম
দুরকম কোষ হতে পারে, উদ্ভিদ কোষও হতে পারে, প্রাণী কোষ হতে পারে। আমি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটো আলাদা করে দেখাচ্ছি। এটা ধরো প্রাণী কোষ, পাশে একটা উদ্ভিদ কোষ আছে, কোষ প্রাচীর। যেটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। তো এখানে হয় কি, প্রাণী কোষের ক্ষেত্রে এখানে অসংখ্য গলগি বস্তু থাকে। গলগি বস্তু থেকে একটা প্রোটিন বেরোয়, ঠিক আছে। সেই প্রোটিনগুলো এখানটায় জমা হয়, ঠিক আছে, এখানেও জমা হয়, ঠিক আছে। তো এখানে জমা হয়, এখানে একটা রিং তৈরি করে, ঠিক আছে, কন্ট্রাকটাইল রিং বলে। তো এই রিংটা তৈরি হওয়ার ফলে আস্তে আস্তে এই রিংটা, প্রোটিন যেহেতু সেটা সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। সংকুচিত হওয়ার ফলে এখানে একটা ভাঁজ সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই ভাঁজটা আস্তে আস্তে যখনই বাড়তে থাকে তখন এটা মাঝখান থেকে গ্যাপটা বাড়তে বাড়তে এক পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এটা গলগি বসে সাধারণত এই প্রোটিনটার জন্যই এটা কন্ট্রাকটাইল রিং সৃষ্টি হয়, সেটাই চাপে দুটো মাঝখান থেকে আলাদা হয়ে যায়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী হয়, এখানে মাইক্রোটিউবিউল থাকে। মাইক্রোটিউবিউলের এখানে ঠিক এখানে মাঝখানটায় জমা হয়, এবং জমা হওয়ার সঙ্গে সঙ্গে সাইড থেকে আরও মাইক্রোটিউবিউল এখানে জমা হতে থাকে। এর ফলে এখানে ফ্রাগমোপ্লাস্ট বলে একটা সেল প্লেট গঠন হয়। সেল প্লেটটা গঠন হওয়ার ফলে এটা পুরোপুরি দুটোকে জুড়ে ফেলার ফলে সেটা পরবর্তীকালে আলাদা হয়ে যায়, ভেঙে দেয় দুটোকে, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছি, এখানে দেখো কোষটা মাঝখান থেকে শুরু হয়েছিল, বিভাজনটা বাইরের দিকে যাচ্ছে, আর এখানে বাইরের দিকে শুরু হয়েছিল, ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ক্লিভেজ পদ্ধতির সাহায্যে বলা হয়, আর এটাকে সেল প্লেট গঠনের সাহায্যে বলা হয়। এখানে ভ্যাকুল অংশগ্রহণ করছে, আর মাইক্রোটিউবিউল অংশগ্রহণ করছে, আর এখানে তোমার গলগি বডির প্রোটিন অংশ গঠন করছে। তো এইভাবে দেখলাম যে আমরা একটা কোষ থেকে কীভাবে দুটো কোষ সৃষ্টি হয়। এই পুরো যত কিছু বললাম সব কিছুকে মিলিয়ে বলা হয় কোষচক্র। তাহলে কোষচক্রের মধ্যে আমরা প্রথমে একটা কোষকে বড় করতে শিখলাম, তারপরে সেই কোষটাকে দুটো নিউক্লিয়াস তৈরি করতে শিখলাম, আর দুটো নিউক্লিয়াস করার পর তার সাইটোপ্লাজমকে দুটো ভাগে, অর্থাৎ দুটো কোষকে বিভাজিত করতে শিখলাম। এই পুরো পদ্ধতিকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে আমি যদি একেবারে তোমার ডাইরেক্ট দেখাই, তাহলে কোষ চক্র কেমন হবে। কোষ চক্রের ফার্স্টে শুরু হচ্ছে G1 দশা, G1 দশার পরে S দশার পরে G2 দশা, G2 দশার পরে তোমার প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপর টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস। আমি CY দিয়ে দিলাম। তারপরে সাইটোকাইনেসিসের পর আবার কোষ হবে আবার G1 G2 দশা। এই পুরোটাকে বলা হচ্ছে সেল চক্র বা সেল সাইকেল। আর G1 S G2 এটাকে একসাথে আই ফেজ বলা হচ্ছে, আর এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে এম ফেজ। ব্যাস এইটুকুনি। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর তোমাদের আরও নতুন নতুন ভিডিও থাকবে, পরের পার্টটা নিশ্চয়ই আমি করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, তোমার দিনটা শুভ হোক। জি দশা, ঠিক আছে। ও রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড হচ্ছে না।